মুম্বাইয়ের সন্ধ্যাগুলো প্রায়ই ভিড় আর চাকচিক্যে ভরা থাকে, কিন্তু বান্দ্রার দ্য রয়্যাল প্লেট হোটেলে সেই সন্ধ্যার নীরবতা ছিল অস্বস্তিকর। ক্রিস্টাল ঝাড়বাতির আলোয় ঝলমল করা টেবিল, বিদেশি খাবার আর ক্লাসিক্যাল মিউজিকের ধীর সুর সবকিছুই রাজকীয় ছিল। ঠিক সেই মুহূর্তে হলের মাঝখানে একটা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, "তুমি কি জানো এটা কোন জায়গা? এটা একটা 5 স্টার হোটেল, কোনো ধর্মশালা নয়।" ম্যানেজারের উঁচু গলা পুরো হলে ছড়িয়ে পড়ল। চামচগুলো থেমে গেল, গ্লাসগুলো অর্ধেক হাওয়ায় থমকে গেল, আর মানুষের দৃষ্টি গিয়ে টিকল সেই ওয়েটারের ওপর, যে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেই রোগা পাতলা যুবক, বয়স প্রায় 25-26 বছর, নাম আরাভ, হোটেলের এক সাধারণ কর্মচারী। সে নিজের হাত জোড় করে রেখেছিল। কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু স্পষ্ট। "আমি শুধু স্টাফ কিচেন থেকে বেঁচে যাওয়া খাবার চাইছিলাম স্যার, রাতের শিফটের পর কিছু খাওয়ার প্রয়োজন ছিল।" পুরো হল সন্নাটে ডুবে গেল। কিছু মেহমানের ভ্রু কুঁচকে গেল। এক বৃদ্ধা ফিসফিস করে বললেন, "এখন ওয়েটাররাও ভিক্ষা করতে শুরু করেছে?" অন্য এক বিজনেস স্যুট পরা ব্যক্তি উপহাসের সুরে বলল, "এর মুখটা দেখো, পড়াশোনা ছেড়ে হোটেলে কাজ করতে এসেছে বোধহয়, এখন খাবার কেনারও ক্ষমতা নেই।" মানুষ হাসতে লাগল, কিন্তু আরবের চোখে না ছিল লজ্জা, না ছিল ভয়। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, না কোনো সাফাই দিল, না কোনো কাকুতিমিনতি করল। যেন এই ধরনের অপমানে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। হোটেলের ম্যানেজার আবার বললেন, "এই ধরনের ব্যবহার হোটেলের ইমেজের ওপর প্রভাব ফেলে। যদি খিদে পায় তবে বাড়ি যাও, এখানে ভিক্ষা করো না।" আরব হালকা নিঃশ্বাস ফেলল। সে জানত যে কিছু বলে কোনো লাভ নেই, কিন্তু কোনায় বসে থাকা এক যুবতী, যাকে কেউ চিনত না, এই পুরো দৃশ্যটি গুরুত্বের সাথে দেখছিল। ঈশা, দেশের নামকরা ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী। সেই রাতে সে হোটেলে কারো সাথে দেখা করতে নয়, বরং নিজের চিন্তাভাবনা নিয়ে একা সময় কাটাতে এসেছিল। যখন আরবের কণ্ঠ তার কানে পৌঁছল, সে অবাক হল না। সে সেই ছেলেটিকে চিনতে পারল। সে একই ওয়েটার, যে দুদিন আগে ভুল করে পড়ে যাওয়া খাবার কোনো ঝামেলা ছাড়াই পরিষ্কারভাবে সামলে নিয়েছিল। তখন ঈশার প্লেট তার হাত থেকে ফসকে গিয়েছিল, আর আরব কোনো অভিযোগ ছাড়াই পরিস্থিতি সামলে নিয়েছিল। সে একবারও ঈশার দিকে তাকায়নি বা নাম জিজ্ঞাসা করেনি। সে পেশাদার ছিল, শান্ত, সংযত, আর একটু আলাদা। আজ সেই একই ছেলে, কিন্তু এবার ভিড়ের সামনে অপমানিত। ঈশার ভেতরে একটা অস্বস্তি শুরু হল। এটা সহানুভূতি ছিল না, এটা ছিল রাগ, সেই সিস্টেমের উপর যা কারো পোশাক, কাজ বা অবস্থার ভিত্তিতে তার সম্মান ঠিক করে। সে উঠে দাঁড়াল। তার কদম ছিল ধীর কিন্তু স্থির। তার জুতো খটখট শব্দ মার্বেল মেঝেতে প্রতিধ্বনিত হতে থাকল। পুরো হল এখন তার দিকে তাকিয়েছিল। সে আরবের সামনে এসে থামল। আরব নজর তুলল। তার চোখগুলো ক্লান্ত ছিল, কিন্তু তাতে এক পরিষ্কার দৃঢ়তা ছিল। সে ঈশাকে চিনতে পারল, কিন্তু মাথা নিচু করল না। ঈশা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, "এই হোটেলে কি ডিউটির পর স্টাফদের খাবার দেওয়া হয় না?" ম্যানেজার ঘাবড়ে গিয়ে বলল, "দেওয়া হয় ম্যাডাম।" ঈশা বলল, "তাহলে যদিও বেঁচে যাওয়া খাবার চেয়ে থাকে, তাতে ভুলটা কোথায়? নাকি এই হোটেল এত বড় হয়েও একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারে না?" এবার সন্নাটা নেমে এলো। যারা আরবকে দেখে হাসছিল, তারা এখন চুপ ছিল। কেউ লজ্জিত, কেউ অবাক। আরবের মুখে একটা হালকা প্রতিক্রিয়া এলো, যেন কোনো বন্ধ দরজায় হালকা টোকা পড়েছে। ঈশা আবার আরবের দিকে ফিরল। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট। "আপনি খাবার খান। যদি কারো আপত্তি থাকে, তবে তারা যেতে পারেন।" এতটুকু বলে সে নিজের সিটে ফিরে এলো। আরব কয়েক মুহূর্ত ওভাবেই দাঁড়িয়ে থাকল। তারপর সে মাথা নিচু করে ধন্যবাদ জানাল, আর কিচেনের দিকে চলে গেল। সেই রাতে ঈশা যখন হোটেল থেকে বেরোল, সে জানত এটা শুধু একটা মুখোমুখি হওয়া ছিল না, এটা ছিল একটা শুরু। আরব মেহেরা কোনো সাধারণ ছেলে ছিল না, আর সে জানত ওর পেছনে কোনো গল্প অবশ্যই লুকিয়েছিল। এমন এক গল্প যা তাকে জানতেই হবে। ঈশা কাপুরের জন্য সেই রাতের ঘটনা কোনো সাধারণ দৃশ্য ছিল না। সে শুধু একজন ওয়েটারের দারিদ্র্য বা হোটেলের অসংবেদনশীলতা দেখছিল না। সে দেখছিল এমন এক মানুষের ছবি, যে কথা না বলেও
অনেক কিছু বলে গিয়েছিল, এমন এক ছেলে যার ভেতরে চুপচাপ কিছু একটা জ্বলছিল। পরদিন সকালে নিজের অফিসে বসে ঈশা তার অ্যাসিস্ট্যান্ট নন্দিনীকে বলল, তুমি কি দ্য রয়্যাল প্লেটের স্টাফদের ডেটা বের করতে পারো? আমার একজন বিশেষ ওয়েটারের তথ্য চাই, নাম মেহেরা। নন্দিনী কিছুটা অবাক হল, কিন্তু কোনো প্রশ্ন না করে ডেটা খুঁজতে শুরু করল। কিছুক্ষণ পর যে রিপোর্ট ঈশার হাতে এলো তা তার অনুমানের চেয়েও বেশি রহস্যময় ছিল। আরাভ মেহেরা, জন্ম নাসিক জেলার এক ছোট গ্রামে। বাবা কৃষক ছিলেন, যিনি এখন আর এই দুনিয়ায় নেই। মাও 4 বছর আগে মারা গিয়েছেন। আরাভ নিজের গ্রামের সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছে, তারপর কোনোভাবে মুম্বাই এসেছে আর এখানে এক হোটেলে চাকরি করতে শুরু করেছে। তার কাছে না আছে কোনো ডিগ্রি, না আছে প্রফেশনাল সার্টিফিকেট, আর না কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল। এই মানুষটা ডিজিটাল দুনিয়া থেকে গায়েব। ঈশা মনে মনে বলল, আজকের যুগে এটা প্রায় অসম্ভব। তার কৌতূহল এখন সন্দেহে বদলাচ্ছিল। এই ব্যক্তিটি কে, আর সে কেন নিজের পরিচয় লুকাচ্ছে? ঈশা পরবর্তী পদক্ষেপ নিজেই নেওয়ার সিদ্ধান্ত নিল। পরের কয়েকদিনে সে অনেকবার দ্য রয়্যাল প্লেট হোটেলে আলাদা আলাদা সময়ে যাওয়া শুরু করল। কখনো ব্রেকফাস্ট, কখনো ডিনার, কখনো বিকেলের কফি। প্রতিবারই তার চোখ আরবকে খুঁজত। সে সব সময়ের আগে আসত, পরিষ্কার করত, টেবিল সাজাত, ছুরি কাঁটাগুলো গুছিয়ে রাখত, আর ডিউটি শেষ করে একা স্টাফরুমে বসে চুপচাপ কিছু পড়ত। ঈশা একবার হোটেলের পাশে পার্ক করা নিজের গাড়ি থেকে দেখল আরব একটা ছেঁড়া ডায়েরিকে নোট লিখছিল। তার পাশে একটা পুরনো ল্যাপটপ ছিল, যার স্ক্রিনে কোডিংয়ের লম্বা লাইনগুলো চলছিল। ঈশা অবাক হল, এটা কোনো সাধারণ ওয়েটার ছিল না। সে ঠিক করল যে সে আরবের জীবনযাত্রা আরও কাছ থেকে বুঝবে। পরের দিন সে নন্দিনীকে আরবের ঠিকানা খুঁজে বের করতে বলল। ম্যাম, ও ধারাবিতে থাকে, একটা পুরনো চালের 17 নম্বর ঘর, 3 তলা, নন্দিনী জানাল। ঈশার কাছে ধারাবি কোনো অচেনা জায়গা ছিল না, কিন্তু সেখানে গিয়ে কাউকে ফলো করা তার জন্য নতুন ছিল। তবুও সে নিজেই ড্রাইভ করার সিদ্ধান্ত নিল। সন্ধ্যার সময় সে সেই চালের বাইরে থামল যেখানে আরাফ থাকত। চারপাশে সরু গলি, ছোট ছোট দোকান, বিদ্যুতের তারের জটলা আর জীবনের এক সংঘর্ষময় ছন্দ। সে কিছুটা দূর থেকে আরবের ঘর দেখছিল। ঘরের জানলা অর্ধেক খোলা ছিল, ভেতরে একটা ছোট পাখা চলছিল। আরাব টেবিলের ওপর ঝুঁকেছিল, তার সামনে সেই ল্যাপটপ আর পাশে কিছু বই। পাইথন ফর বিগিনার্স, ইন্ট্রোডাকশন টু এআই, সাইবার সিকিউরিটি প্রোটোকলস ইন প্র্যাকটিস। ঈশা বিশ্বাস করতে পারছিল না, একজন ছেলে যে সারাদিন ওয়েটারের কাজ করে, রাতে নিজে নিজে এত কিছু শিখছে, আর তাও এমন সব সাবজেক্টে যা প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে কঠিন অংশ। তখনই আরবের ঘরে এক বৃদ্ধা প্রবেশ করলেন, সম্ভবত পাশের কোনো কাকিমা। তিনি বলছিলেন, বাবা, আজ খাবার আনিসনি? আরব হাসল, না কাকিমা, আজ দেরি হয়ে গেল, কিন্তু আমার কাছে কিছুটা ব্রেড আছে, আপনি চাইলে খেতে পারেন। সেই মহিলা কিছুটা ইতস্তত করলেন, কিন্তু আরব ওনাকে বসিয়ে সেই ব্রেড আর জল দিল। ঈশা দূর থেকে সব দেখছিল। এই ব্যক্তিটি সত্যিই অন্যরকম ছিল। ফেরার পথে ঈশার চোখ ভিজে এলো। এটা প্রথমবার ছিল যখন সে কোনো অচেনা মানুষের দ্বারা এত গভীরভাবে প্রভাবিত হয়েছিল। রাতে নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে সে বারবার আরবের শব্দগুলো মনে করছিল। আমি শুধু বেঁচে যাওয়া খাবার চাইছিলাম। সে বুঝতে পেরেছিল যে এই ছেলেটির জীবনে অভাব আছে, কিন্তু দুর্বলতা নেই। তার কাছে খুব কম আছে, তবুও সে অন্যদের সাথে ভাগ করে নেয়। সে স্থির করল, এবার সে শুধু দর্শক হয়ে থাকবে না, সে কিছু একটা করবে। আরব মেহরার গল্প এখনও শেষ হয়নি, তা মাত্র শুরু হয়েছিল। কিছু গল্প এমন হয় যা বর্তমানে দেখা যায় না, কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে ভেতর থেকে কথা বলে। আরব মেহরার গল্পটাও সেরকমই ছিল। ধারাবির সেই ছোট ঘরটাতে, যেখানে সে প্রতি রাতে ল্যাপটপের নীল আলোয় ডুবে থাকত, অতীত কখনো দেয়াল থেকে নেমে আসত। সেই রাতেও তাই হল। আরব ল্যাপটপ বন্ধ করল, চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। বাইরে থেকে আসা লোকাল ট্রেনের শব্দও তার কানে পৌঁছল, আর সেই সাথে স্মৃতির দরজা খুলে গেল। দিল্লি, আইআইটি দিল্লির বিশাল চত্বর, চওড়া রাস্তা, সবুজ ঘাস আর ছাত্রছাত্রীদের ভিড়। সেখানে আরব মেহরা শুধু একজন ছাত্র ছিল না, সেই ছিল একটা নাম। প্রথম সেমেস্টার শেষ হতে না হতেই প্রফেসররা তাকে চিনতে শুরু করেছিলেন। অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, নেটওয়ার্ক সিকিউরিটি, যে বিষয়গুলো অন্যদের ভয় দেখাত, আরবের কাছে সেগুলো চ্যালেঞ্জ নয়, বরং খেলা ছিল।
সেদিনও যখন ক্লাস শেষ হয়েছিল সে লাইব্রেরি থেকে বেরোচ্ছিল আর তখনই কেউ পেছন থেকে ডাকল, আরব, দাঁড়াও। সে ফিরল। অনায়া দেশমুখ। হালকা নীল রঙের কুর্তা, চুলে সাধারণ বিনুনি আর চোখে এক অদ্ভুত চমক। সে কম্পিউটার সায়েন্সের ছাত্রী ছিল না, কিন্তু টেকনোলজি নিয়ে তার খুব আগ্রহ ছিল। সে আরবের প্রজেক্টগুলো এমনভাবে শুনত যেন কোনো গল্প শুনছে। তুমি সারাক্ষণ লাইব্রেরিতেই থাকো, অনায়া হেসে বলল। কখনো ক্যাম্পাসের বাইরেও এক দুনিয়া আছে? আরব সেদিন প্রথমবার মন খুলে হেসেছিল। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অন্য কিছুতে পরিণত হল। বিকেলে হোস্টেলের ছাদে বসে ভবিষ্যতের স্বপ্ন, রাতে চায়ের সাথে কোডিং, আর কখনো শুধু চুপচাপ একসাথে বসে থাকা। তারা দুজনেই গরিব পরিবারের ছিল, কিন্তু স্বপ্নে কোনো কমতি ছিল না। অনায়ার বিশ্বাস ছিল আরব একদিন বড় কিছু করবে। তুমি দেখো, সে বলত, একদিন তোমার তৈরি সিস্টেম দুনিয়ার কোনো এক কোণে কারো জীবন বাঁচাবে। আরব হাসত, কিন্তু ভেতরে ভেতরে সেও বিশ্বাস করত। তারপর সেই দিনটি এলো, বর্ষার প্রথম প্রবল বৃষ্টি। আরব তার ফাইনাল ইয়ার প্রজেক্টের ডেডলাইনের চাপে আটকে ছিল। অনায়া ফোন করল, আমি খাবার নিয়ে আসছি, তুমি আজ কিছু খাওনি? আরব বারণ করল, কিন্তু সে শুনল না। ক্যাম্পাসের বাইরে বাস স্টপের কাছে এক দ্রুতগামী বাস পিছলে গেল। চিৎকার, ব্রেকের শব্দ, আর তারপর সব থেমে গেল। যখন আরব হাসপাতালে পৌঁছল, অনায়া অপারেশন থিয়েটারে ছিল। ডাক্তাররা অনেক কিছু বলেছিলেন, কিন্তু একটা বাক্য আরবের কানে হাতুড়ির মতো বাজছিল। ব্রেন ইঞ্জুরি গুরুতর, যদি সে বেঁচেও যায় হয়তো আগের মতো হতে পারবে না। সেই রাতে আরব প্রথমবার ভেঙে পড়ল। অনায়া বেঁচে গেল, কিন্তু তার অর্ধেক অংশ অচল হয়ে গেল, স্মৃতি হারিয়ে গিয়েছিল। সে আরবকে চিনতে পারত না, কখনো ভয় পেত, কখনো কাঁদত, কখনো একদম শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকত। আরব কিছু না ভেবেই কলেজ ছেড়ে দিল। প্রফেসররা আটকালেন, বন্ধুরা বোঝালো, স্কলারশিপের অফার এলো, কিন্তু আরব অটল ছিল। সে নিজের ল্যাপটপ বিক্রি করল, বই বিক্রি করল, এমনকি তার বাবার শেষ স্মৃতি ঘড়িটাও বিক্রি করে দিল। দিনের বেলা সে কনস্ট্রাকশন সাইটে কাজ করত, রাতে ফুড ডেলিভারি করত, আর বাকি সময় হাসপাতালে অনায়ার পাশে বসে থাকত। সে তার কানে কানে গল্প শোনাত। মনে আছে, তুমি বলতে আমি দুনিয়া পাল্টে দেব? অনায়া শূন্য চোখে তাকে দেখত। একদিন অনায়ার বাবা মা এলেন। তাদের চোখে ক্লান্তি ছিল, রাগ ছিল, আর একটা ভয়ও ছিল। বাবা অনায়ার মা বললেন, আমরা তোমাকে দোষ দিই না, কিন্তু তুমি নিজেও এখন কিছু নও, না চাকরি, না পড়াশোনা। আমাদের মেয়ের জীবন এভাবে চলতে পারে না। আরব কিছু বলল না। কিছুদিনের মধ্যেই অনায়াকে তার বাবা মা নিজেদের সাথে গ্রামে নিয়ে গেলেন। চিকিৎসা সেখানেই চলল। আরব স্টেশনে দাঁড়িয়ে রইল। ট্রেনটাকে যেতে দেখল, যতক্ষণ না তা চোখের আড়াল হল। তারপর আর কোনো ফোন আসেনি, কোনো খবর আসেনি, যেন অনায়া তার জীবনে কখনো ছিলই না। দিল্লি তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কয়েক মাস পর আরব মুম্বাই এলো। এই শহর কাউকে প্রশ্ন করে না। এখানে যদি তুমি কাজ করো তবে তুমি আছো, নয়তো ভিড়ে হারিয়ে যাবে। সে হোটেলে চাকরি নিল, ওয়েটারের পোশাক পরল, অতীতকে যেন একটা বন্ধ ফাইলে রেখে দিল। কিন্তু রাতে সেই ফাইল খুলে যেত। আরব চোখ খুলল। ধারাবির ছাদ, পাখার শব্দ, আর বাইরে কোনো বাচ্চার খেলার হাসি। সে জানত সে যা ছেড়ে এসেছে তা কখনো ফিরবে না, কিন্তু সে যা শিখেছিল, সে যা ছিল, তা এখনও তার ভেতরে ছিল। আর কোথাও না কোথাও কপাল আবার তাকে সেই রাস্তার দিকে ঠেলছিল। সেই রাতেই তার ফোনে এক অজানা নাম্বার থেকে মেসেজ এলো। হাই আরব, আমি ঈশা কাপুর। আশা করি ডিস্টার্ব করছি না। আমার একটা টেকনিক্যাল সাহায্য দরকার। আরব অনেকক্ষণ স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকল। অতীতের প্রতিধ্বনি আর বর্তমানের টোকা প্রথমবার একই মুহূর্তে ধাক্কা খাচ্ছিল। সে ফোনটা নিচে রেখে দিল, কিন্তু সে জানত এবার কিছু একটা বদলাতে চলেছে। আরব মেহেরা অনেকক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। ঈশা কাপুরের মেসেজ সহজ ছিল, আমার একটা টেকনিক্যাল সাহায্য দরকার। কিন্তু তার কাছে এটা শুধু একটা লাইন ছিল না, এটা একটা দরজা ছিল যা অতীতের দিকেও খুলতে পারত এবং তাকে আবার টেনে আলোয় নিয়ে আসতে পারত। গত কয়েক সপ্তাহে ঈশা তার জীবনের চারপাশে ধীরে ধীরে ঘুরছিল। সে জানত যে তার বারবার হোটেলে আসার কারণ শুধু খাবার খাওয়া ছিল না। তার চোখ অনেক কিছু বলত। আরব কিছুক্ষণ পর জবাব দিল, ঠিক আছে, বলুন কি সমস্যা?
ঈশা পরের দিন সকালে দেখা করার সময় দিল। জায়গাটা কোনো কর্পোরেট অফিস ছিল না, বরং কোলাবা এলাকার একটা পুরনো ওয়ার্কিং স্পেস ছিল। যখন আরব সেখানে পৌঁছল, দেখল জায়গাটা একটা নতুন স্টার্টআপের মতো। কয়েকটা পুরনো কম্পিউটার, একটা হোয়াইট বোর্ডে কিছু অসম্পূর্ণ ডায়াগ্রাম আর টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজ। ঈশা তাকে স্বাগত জানাল। আরব চুপচাপ বসে পড়ল। এই কোম্পানিটা আমার নয়, সে শুরু করল। আমি এটা কয়েকজন বন্ধুর সাথে মিলে শুরু করেছিলাম। নাম কবচ। আমরা ছোট ব্যবসায়ীদের সাইবার সিকিউরিটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। আরব মাথা নাড়ল। আমার থেকে কি সাহায্য চান? সে সরাসরি জিজ্ঞেস করল। ঈশা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাদের সিস্টেম বারবার ক্র্যাশ করছে। আমার সন্দেহ কেউ আমাদের টার্গেট করছে, কিন্তু আমাদের কাছে বিশেষজ্ঞ নেই। আমি চাই তুমি একবার এটা দেখো। আরব তার দিকে তাকাল। কেন আমি? তার প্রশ্ন ছিল সরাসরি। ঈশা তার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আমি তোমাকে কোডিং করতে দেখেছি, আর কারণ তোমার মতো কেউ যে নিজের সবকিছু হারিয়েও শিখছে, তার এই সুযোগটা পাওয়া উচিত। আরব কিছু বলল না। তার মনে সন্দেহ ছিল, সবকিছু খুব তাড়াতাড়ি হচ্ছিল। কিন্তু সে জানত, যখন সে অনায়ার স্মৃতি নিয়ে লড়ছিল, তখন এই মেসেজটাও কোনো কাকতলীয় ছিল না। ঠিক আছে, সে বলল, আমি দেখছি, কিন্তু আমি কোনো টাকা বা কন্ট্রাক্টের জন্য করছি না, শুধু একবার দেখব। পরের কয়েক ঘন্টা আরব সিস্টেম স্ক্যান করে কাটাল। তার হাত খুব দ্রুত চলছিল, চোখ ছিল স্থির, আর মস্তিষ্ক যেন পুরনো পথে ফিরে এসেছে। সে কোডগুলো খুলে দেখল, লগ ফাইল চেক করল, আর দ্রুতই বুঝতে পারল যে এখানে কিছু একটা গণ্ডগোল আছে। এটা কোনো সাধারণ বাগ নয়, সে বলল। সিস্টেমের ভেতর থেকে কারচুপি করা হয়েছে। কেউ ক্রমাগত প্রেশার দিচ্ছে যাতে সিস্টেমটা ভেঙে পড়ে। ঈশার মুখ গম্ভীর হয়ে গেল। কে এমন করবে? সে প্রশ্ন করল। আরব বলল, হয়তো কম্পিটিশন থেকে, অথবা কেউ জানে শুনে তোমাকে ব্যর্থ করতে চায়। রাত অনেক হল। সে যখন বেরোচ্ছিল, ঈশা তাকে একটা টিফিন ধরিয়ে দিল। আমি জানি তুমি হোটেল থেকে খাবার নিয়ে যাও, সে ধীর স্বরে বলল। এতে কিছু গরম খাবার আছে, বাড়ি গিয়ে খেয়ে নিও। আরব কিছু না বলে টিফিনটা নিয়ে বেরিয়ে গেল। সে সারা পথ ভাবতে থাকল। ঈশার উদ্দেশ্য এখন পর্যন্ত পরিষ্কার মনে হচ্ছিল, কিন্তু মনের কোনো এক কোণে সন্দেহ এখনও ছিল। সে এমন মানুষের অভ্যস্ত ছিল না যারা কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করতে চায়। পরের দিন সে আবার কবচে গেল। এবার সে নিজেই উদ্যোগ নিল। আমাকে লগস আর ব্যাক এন্ড ডিভাইস থেকে ক্র্যাশ প্যাটার্নগুলো বের করতে হবে। ঈশা বিনা প্রশ্নে তাকে অ্যাক্সেস দিল। কয়েকদিনের মধ্যেই আরব সেই স্টার্টআপের এক অনানুষ্ঠানিক অংশ হয়ে গেল। দিনের বেলা সে হোটেলে কাজ করত, আর রাতে কোডিংয়ের গভীরে ডুবে যেত। ঈশা দেখল যে আরব শুধু কোডিং করে না, সে সিস্টেমটাকে বোঝে, যেমন কোনো ডাক্তার শরীরকে বোঝে। রাতের বেলা যখন তারা দুজনে একা থাকত, ঈশা প্রথমবার আরবকে তার সম্পর্কে জিজ্ঞেস করল, তুমি এই সব কিছু একা শিখেছ? আরব সংক্ষেপে বলল, হ্যাঁ, প্রয়োজনে মানুষ সব শিখে যায়। কখনো কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করনি? ঈশা জিজ্ঞেস করল। আরব হেসে বলল, আমি যা পেছনে ফেলে এসেছি তার সাথে আবার যুক্ত হবার সাহস এখন আর নেই। ঈশা বুঝতে পারল যে ওর অতীত সাধারণ নয়। সে জানত সময় এলে ও নিজেই সব বলবে। একদিন গভীর রাতে আরব একটা বড় সূত্র পেল। আমাদের ওপর আক্রমণকারী কোনো সাধারণ হ্যাকার নয়, সে বলল। এটা একটা সাজানো আক্রমণ। আইপি ট্রেস করলে কিছু সন্দেহজনক লিঙ্ক আসছে। একটা নাম বারবার উঠে আসছে, রাজবীর সিং। ঈশা চমকে গেল। রাজবীর সিং, এক কুখ্যাত ব্যবসায়ী, যে ইতিমধ্যে অনেক ভুয়ো স্টার্টআপ ডুবিয়েছে এবং কয়েক মাস আগে ঈশার বাবার কোম্পানিতে ইনভেস্ট করতে চেয়েছিল, যা ঈশা প্রত্যাখ্যান করেছিল। এখন সব কিছু পরিষ্কার হতে শুরু করল। আরব সেই রাতে প্রথমবার ঈশার দিকে তাকাল আর বলল, যদি তুমি চাও আমি থামতে পারি, কিন্তু তুমি নিজে ঠিক করো, এই রাস্তা সহজ হবে না। ঈশা বলল, তুমি অনেক সহ্য করেছ আরব, এখন কারোর তোমার পাশে দাঁড়ানো উচিত। আরব কিছু বলল না, কিন্তু তার মনে প্রথমবার একটা হালকা ঢেউ খেলল। হয়তো বিশ্বাস আবার সম্ভব। কিন্তু সে জানত না যে এটা আরও এক পরীক্ষার শুরু ছিল, যেখানে তার অতীত, বর্তমান আর তার ভবিষ্যৎ সব একসাথে ধাক্কা খেতে চলেছিল। আরব মেহরা যখন রাজবীর সিংয়ের নাম ঈশাকে বলল, তখন সে কেবল একটি টেকনিক্যাল সমস্যা সমাধান করছিল। কিন্তু সেই রাতের পর এই টেকনিক্যাল সমস্যা একটি ব্যক্তিগত যুদ্ধে পরিণত হল।
এক এমন যুদ্ধ যা আরবের অতীত, পরিচয় আর তার আত্মাকে আবার সামনে নিয়ে আসতে চলেছিল। ঈশা রাজবীর সম্পর্কে যা জানত তা ভয়ঙ্কর ছিল। রাজবীর কেবল একজন কর্পোরেট শিকারী ছিল না, সে এমন একজন মানুষ ছিল যে তার পথে আসা প্রত্যেককে মিটিয়ে দিত। এক সপ্তাহ ধরে আরব আর ঈশা না থিমে কাজ করল। আরব সিস্টেমের সুরক্ষা আরও মজবুত করল, কিন্তু আরবের চোখের নিচে কালি জমতে থাকল। প্রতি রাতে ল্যাপটপ বন্ধ করলেই সেই পুরনো স্বপ্ন তাকে তাড়া করত। অনায়ার মুখ, হসপিটালের বেড। সে জানত সে এটা থেকে পালাতে পারবে না। এক রাতে যখন অফিসে কারেন্ট চলে গেল আর পুরো ঘর অন্ধকারে ডুবে গেল, ঈশা ধীর স্বরে জিজ্ঞেস করল, তুমি সবচেয়ে বেশি কিসে ভয় পাও? আরব কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, কাউকে আবার হারানোর ভয়। ঈশা কিছু বলল না, কিন্তু সে অনুভব করতে পারছিল আরবের ভেতরে এক গভীর যন্ত্রণা আছে। পরদিন সকালে ঈশার ফোন বাজল। ওপাশে তার পুরনো বন্ধু এবং সাংবাদিক মায়া ছিল। সে জানালো যে রাজবীর সিংয়ের এক নতুন কোম্পানি ত্রিনেত্র কোর নামে রেজিস্টার হয়েছে এবং তারা সেই বাজারেই ঢুকতে যাচ্ছে যেখানে কবচ কাজ করছে। ঈশা চমকে গেল। মায়া আরও জানালো যে ত্রিনেত্রের সিটিওর নাম অরবিন্দ মালহোত্রা, এক এমন নাম যা শুনে আরবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অরবিন্দ, আরব ফিসফিস করে বলল। ঈশা জিজ্ঞেস করল, তুমি কি ওকে চেনো? আরব মাথা নাড়ল। ও আমার সিনিয়র ছিল যখন আমি আইআইটিতে ছিলাম। ওখান থেকেই সব শুরু হয়েছিল। আর তারপর প্রথমবার আরব ঈশাকে তার পুরো অতীত বলল। আইআইটি বম্বেতে আরব এক স্টার স্টুডেন্ট ছিল, প্রফেসরদের প্রিয়, টেকনিক্যাল কম্পিটিশনের বিজেতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনায়ার প্রেমিক। অনায়া সেখানে বায়োটেক পড়ত, আর তার স্বপ্ন ছিল একটা হেলথ টেক স্টার্টআপ শুরু করা। অরবিন্দ তাদের প্রজেক্টে সামিল হয়েছিল। আরবের ওকে সন্দেহ হলেও অনায়া সবসময় বিশ্বাস করত। তারপর একদিন আরবকে একটা ইন্টারন্যাশনাল হ্যাকিং কেসে ফাঁসানো হলো। তার সিস্টেম থেকে পাঠানো কিছু কোড এক বিদেশি ব্যাংকের সার্ভার ডিস্টার্ব করেছিল। আরব নিজেকে নির্দোষ দাবি করলেও প্রমাণ তার বিপক্ষে ছিল। ঈশা স্তব্ধ হয়ে গেল। তোমার সিস্টেম কি কেউ হ্যাক করেছিল? আরব বলল, না, ও আমার সিস্টেমের দরকার মনে করেনি। ও আমার অভ্যেস জানত, পাসওয়ার্ড স্টাইল জানত। ও আমাকে ভেতর থেকে ভাঙতে চেয়েছিল। অরবিন্দর কারণেই আরবকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, আর অনায়া সেই দিন থেকেই ভেঙে পড়েছিল। তারপর অনায়ার সাথে সেই দুর্ঘটনা ঘটল। আরবের গলা ধরে এলো। ঈশা তার কাঁধে হাত রাখল। অরব নিজের চোখ মুছল। এখন সেই অরবিন্দই ত্রিনেত্রকোরের সিটিও, আর আমি নিশ্চিত রাজবীর ওকে জেনে শুনেই বেছে নিয়েছে। ঈশা বলল, এবার তুমি একা নও আরব, এবার আমরা ওকে মুখোশ খুলে দেব। তারা এক পরিকল্পনা করল। মায়ার সাহায্যে অরবিন্দ আর রাজবীরের লিঙ্ক ফাঁস করার কথা ভাবল। আরব একটা ডিকল সার্ভার তৈরি করল, যা ত্রিনেত্রের কাছে মনে হল কবচের মেইন সার্ভার। তারা ইচ্ছে করে তাতে একটা সিকিউরিটি লুপহোল রেখে দিল, যাতে অরবিন্দ সেটা হ্যাক করার চেষ্টা করে। 3 দিন পর অরবিন্দ হামলা করল। আরব আর ঈশা তার প্রতিটা পদক্ষেপ রেকর্ড করল। এখন আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আরব বলল। কিন্তু যখন তারা পুলিশের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন একটা ফোন কল সব বদলে দিল। রাজবীরের দিক থেকে হুমকি এলো, তোমার বোন দিল্লিতে পড়ে না? ভেবে দেখো, তোমার প্রতিটা চালের জবাব আমাদের কাছেও আছে। ঈশা শটান হয়ে গেল। আরব ফোন কাটল আর রাগে বলল, এখন এটা শুধু টেকনিক্যাল লড়াই নয়, এটা পার্সোনাল। সেই রাতে আরব আবার ল্যাপটপে বসে এক বিশেষ কোড লিখল, এক এমন কোড যা ত্রিনেত্রের সার্ভারে ঢুকে তাদের সব ডেটা ডুপ্লিকেট করবে। এটা শেষবার যখন আমি কারো দুনিয়া নাড়িয়ে দিচ্ছি, সে নিজেকে বলল। ঈশা তার কাঁধে হাত রাখল। তারা দুজনেই জানত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। পরদিন সকালে ত্রিনেত্রের সার্ভার ডাউন হয়ে গেল, ওয়েবসাইট বন্ধ, কাস্টমার ডেটা লিক, আর অরবিন্দ গায়েব। এবার রাজবীরকে সামনে আসতেই হবে। ত্রিনেত্রের সার্ভারে হামলার খবর পরের দিন সব মিডিয়া চ্যানেলে ছেয়ে গেল। হেডলাইন ছিল, স্টার্টআপ সেক্টরে ডেটা ব্রিচ। সরকার তদন্ত শুরু করল, কিন্তু অরবিন্দ মালহোত্রা গায়েব ছিল। আরব আর ঈশা যে কোড লিখেছিল তাতে রাজবীর আর অরবিন্দের সব কথা, ইমেল আর প্ল্যানিংয়ের প্রমাণ ছিল। কিন্তু রাজবীর চুপ করে বসে থাকার লোক ছিল না। তৃতীয় দিন সকালে ঈশা দেখল কবচের মেইন সার্ভার ডাউন। ওয়েবসাইটে লেখা, আপনার কানেকশন সুরক্ষিত নয়। কাস্টমাররা ফোন করে চিৎকার করছিল। আরব সার্ভার চেক করে বুঝল এটা কোনো সাধারণ হ্যাক নয়, কেউ ভেতর থেকে সিস্টেমের ব্যাকডোর খুলে দিয়েছে। রাজবীর আমাদের ভেতরের কাউকে কিনে নিয়েছে, আরব বলল। ঈশা পুরো টিমের ব্যাকগ্রাউন্ড চেক করতে শুরু করল। তখনই আরব কুইনকে ডাকল, এক তরুণ ইঞ্জিনিয়ার যাকে আরব নিজে ট্রেন করেছিল। কুইন এলো, সে লজ্জিত আর ভীত ছিল। তোমাকে কে হুমকি দিয়েছে? আরব শান্তভাবে জিজ্ঞেস করল।
কুইন জানালো, আমার বোন দিল্লিতে হস্টেলে থাকে, কেউ ওর ছবি পাঠিয়ে বলেছিল আমি যদি এটা না করি তবে ওকে অপহরণ করবে। ঈশা শিউরে উঠল, রাজবীর মানুষের দুর্বলতা নিয়ে খেলছে। আরব কুইনকে সান্ত্বনা দিল। তারা ঠিক করল এবার তারা সব প্রমাণ জনসমক্ষে আনবে। মায়াকে ডাকা হলো সব প্রমাণ নিয়ে স্টোরি করার জন্য, কিন্তু সেই খবর প্রকাশিত হওয়ার আগেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। ঈশা অপহৃত হল। এক সন্ধ্যায় অফিসের বাইরে থেকে একটা কালো এসইউভি তাকে তুলে নিয়ে গেল। আরব এক বিশাল ধাক্কা খেল। তার পুরনো ভয়, কাউকে আবার হারানোর ভয় তার সামনে এসে দাঁড়াল। কুইন সঙ্গে সঙ্গে ত্রিনেত্রের সার্ভার ট্র্যাকিং শুরু করল, আর আরব জানত এবার তাকে তার সব শক্তি দিয়ে লড়তে হবে। আরব দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত প্রতিটা টোল প্লাজা আর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করল। ৮ ঘণ্টার খোঁজাখুঁজির পর তারা একটা সংকেত পেল যে ঈশাকে শেষবার নভি মুম্বাইয়ের একটা পুরনো গুদামের কাছে দেখা গিয়েছিল। আরব সময় নষ্ট না করে সেখানে পৌঁছে গেল। পুলিশকেও খবর দেওয়া হয়েছিল, কিন্তু আরব অপেক্ষা করতে পারছিল না। গুদামে অন্ধকার ছিল, কিন্তু একটা ঘরে হালকা আলো দেখা যাচ্ছিল। আরব ধীরে ধীরে দরজা খুলল। ঈশা একটা চেয়ারে বাঁধা ছিল। তার মুখে হালকা চোট ছিল, কিন্তু তার চোখে ভয় ছিল না। সে আরবকে দেখে হাসল, যেন বলতে চাইছিল, আমি জানতাম তুমি আসবে। রাজবীর ওখানেই দাঁড়িয়েছিল, তার হাতে একটা পিস্তল ছিল। তুমি আমার দুনিয়া নাড়িয়ে দিয়েছ আরব, সে বলল। তোমাদের মতো মানুষরা সিস্টেমের বাইরে কেন থাকতে পারে না? তোমার অতীত মিটিয়ে দেওয়া হয়েছিল, তুমি আবার কেন ফিরলে? আরব রাগে বলল, কারণ তোমার মতো মানুষরা সিস্টেমের ছায়ায় থেকে অসহায়দের ভয় দেখায়, আর নয়। রাজবীর পিস্তল তুলল। আরব এগিয়ে গিয়ে ঈশার সামনে দাঁড়িয়ে পড়ল। গুলি করো, কিন্তু আজ আমি ভয় পাচ্ছি না। রাজবীর ট্রিগার টিপতে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ চলে এলো। কুইন আরবের মোবাইলে লাইভ লোকেশন ট্র্যাক করে নিয়েছিল। রাজবীরকে গ্রেফতার করা হলো। ঈশা মুক্ত হল। গুদামের বাইরে বৃষ্টি পড়ছিল। ঈশা আরবের দিকে তাকাল। তোমার ভয় লাগেনি? আরব বলল, ভয় লেগেছিল, কিন্তু তোমার জন্য আমি সব ভয়ের সাথে লড়তে পারি। সেই রাতে দুজনে গাড়িতে ফেরার সময় চুপ ছিল, কিন্তু সেই নীরবতায় এক নতুন শুরুর আভাস ছিল। এখন যখন রহস্য সামনে এসে গিয়েছিল, তখন পরবর্তী পদক্ষেপ ছিল সত্যিটাকে দুনিয়ার সামনে আনা। আর লড়াই এখন শুধু ব্যক্তিগত ছিল না, এই লড়াই ছিল সিস্টেমকে শুধরানোর। আর আরব জানত এখন সে পিছিয়ে যাবে না। ত্রিনেত্রের পতনের শুরু হয়ে গিয়েছিল। রাজবীরের গ্রেপ্তারের পর পুলিশ তার ল্যাপটপ, ফোন আর একটা গোপন ড্রাইভ থেকে অনেক এমন নথি আর ডিজিটাল প্রমাণ পেল, যা শুধু কবজ নয়, বরং অনেক ছোট আর মাঝারি স্টার্টআপের বিরুদ্ধে করা সাইবার জালিয়াতি প্রমাণ করছিল। তার মধ্যে কিছু স্টার্টআপ তো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের প্রতিষ্ঠাতারা অবসাদে চলে গিয়েছিলেন অথবা বিদেশে পালিয়ে গিয়েছিলেন। অরবিন্দ মালহোত্রার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হলো, কিন্তু সে আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু এখন তার সব সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল। সিবিআই আর ইডি দুজনেই যৌথভাবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দিল। আরব আর ঈশাকে পুলিশ দাপ্তরিকভাবে সাইবার ক্রাইমের সহযোগী বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করল, যাতে তারা ত্রিনেত্রের পুরো নেটওয়ার্ক ডিকোড করতে পারে। কিন্তু এই সব কিছুর মাঝে আরবের ভেতরে একটা গভীর অস্থিরতা ছিল। ঈশা এখন ঠিক ছিল, কিন্তু অপহরণের স্মৃতি রাতে তাকে ঘুমাতে দিত না। আরব দেখেছিল যে কিভাবে তার সাহস ভেঙে পড়ছিল, কিভাবে তার চোখ এখনও সেই রাতের ছাড়ায় আটকে থাকত। আরব জানত এই লড়াইয়ে সে একা নয়, কিন্তু সেও এখন পর্যন্ত ঈশাকে সেই সব কিছু বলেনি যা তার অতীতে লুকানো ছিল। কবজের প্রযুক্তি, তার দৃষ্টিভঙ্গি, সবকিছু একদিনে তৈরি হয়নি। তার শুরু অনেক আগে হয়েছিল, সেই দিন থেকে যখন আরব প্রথমবার সিস্টেমের বিরুদ্ধে গিয়ে একজন অসহায়ের ডেটা বাঁচিয়েছিল, কিন্তু বিনিময়ে নিজেকে ব্ল্যাকলিস্ট করিয়ে বসেছিল। আরব একটা অনাথ আশ্রমে বড় হয়েছিল। সিস্টেমের ভেতরের নোংরামি সে নিজের চোখে দেখেছিল। কিভাবে বড় বড় এনজিও অনাথ শিশুদের নামে কোটি কোটি টাকা চাঁদা নিত, আর সেই শিশুদের জন্য একবেলার খাবারও জোটাতে পারত না। ওখানেই সে প্রযুক্তির সাথে টান অনুভব করেছিল। একটা পুরনো কম্পিউটার, একটা ভাঙা সিডি আর বইয়ের কিছু ছেঁড়া অংশই তার দুনিয়া ছিল। ঈশাকে এই কথাগুলো আরব কখনো বলেনি, কিন্তু এখন সময় এসে গিয়েছিল। এক সন্ধ্যায় যখন কবচের অফিসে কেবল ওরাই দুজন ছিল, আরব বলল, ঈশা, তুমি কি আমার একটা গল্প শুনবে? ঈশা হেসে বলল, তোমার প্রতিটা গল্প শুনতে চাই। আরব প্রথমবার মন খুলে নিজের অতীত বলল।
অনাথ আশ্রম, প্রথম কম্পিউটার, ছোটবেলার চুরি, প্রথমবার পুলিশের হাতে ধরা পড়া, তারপর জুভেনাইল জেল, আর তারপর একজন অসাধারণ হ্যাকার হওয়া যে অনেক অপরাধ রুখে দিয়েছিল, কিন্তু কখনো নিজের নাম সামনে আনেনি। আমি অনেক মানুষের সাহায্য করেছি, কিন্তু প্রতিবার লুকিয়ে, কারণ সিস্টেম আমাকে একজন অপরাধী মনে করত। কিন্তু আমি ঠিক করেছিলাম, যদি নিজেকে বদলাতে না পারি তবে দুনিয়াকে বদলানোর চেষ্টা করব। ঈশার চোখ ভিজে এলো। সে এগিয়ে গিয়ে আরবের হাত ধরে নিল। তোমার অতীত তোমার অপরাধ নয় আরব, ওটা তোমার শক্তি, আর এখন তুমি একা নও। তাদের কথাবার্তায় এক নতুন শক্তি ছিল, এক যৌথ ভাবনা, যৌথ লড়াই। এরই মধ্যে মায়া তার সাংবাদিকতার আসল কেরামতি দেখাল। ভেতরের ষড়যন্ত্র, ত্রিনেত্রের কালো মুখ নামে একটি বিশেষ রিপোর্ট সারা দেশে ভাইরাল হয়ে গেল। তাতে আরব আর ঈশার গল্প ছিল না, কিন্তু ত্রিনেত্র, অরবিন্দ আর রাজবীরের পুরো খেলার পর্দাফাঁস ছিল। মায়া প্রতিটি শব্দকে তথ্য দিয়ে সাজিয়েছিল, আর জনতাকে বুঝিয়েছিল যে কিভাবে ছোট স্টার্টআপগুলোর সাথে অন্যায় হয় আর কিভাবে প্রযুক্তির অপব্যবহার করা যেতে পারে। সরকারের ওপর চাপ বাড়তে লাগল। স্টার্টআপ ইন্ডিয়ার মঞ্চে একটা জরুরি বৈঠক ডাকা হল। কবচ সেখানে বিশেষ আমন্ত্রণ পেল। ঈশা আর আরব প্রথমবার এত বড় মঞ্চে একসাথে দাঁড়িয়েছিল। সাংবাদিক, নীতি নির্ধারক, শিল্পপতি আর তরুণ উদ্যোক্তা সবাই সেখানে উপস্থিত ছিলেন। ঈশা মঞ্চে দাঁড়িয়ে বলল, কবচ শুধু একটা সিকিউরিটি সলিউশন নয়, এটা একটা বিশ্বাস, আর আমরা সেই বিশ্বাসকে বজায় রাখার জন্য সব সীমা পার করেছি। কিন্তু আমাদের প্রশ্ন শুধু ত্রিনেত্র বা অরবিন্দকে নিয়ে নয়, আমাদের প্রশ্ন সেই ব্যবস্থার প্রতি যা ছোট স্টার্টআপের কথা শুনতে রাজি হয় না। আরব এগিয়ে এসে বলল, আমি কোনো আদর্শ নাগরিক ছিলাম না, আমার অতীতে ভুল আছে, কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি জানি যে প্রতিটি মানুষের শুধরানোর আর সমাজে অবদান রাখার অধিকার আছে। তাদের ভাষণের পর প্রেক্ষাগৃহ দাঁড়িয়ে পড়ল। হাততালির শব্দে এক নতুন আশা ছিল। সেই দিন কবচকে সরকারের পক্ষ থেকে ইনোভেশন সিকিউরিটি অ্যাওয়ার্ড দেওয়া হল, কিন্তু আরব জানত এটা কেবল একটা পর্যায় ছিল, লক্ষ্য নয়। সেই রাতে সে একা ছাদে বসে তারা দেখছিল। তখন ঈশা এলো আর বলল, কি ভাবছ? আরব বলল, ভাবছি এখন যখন অন্ধকারে এত বছর কাটিয়ে দিলাম, তখন কি আলোতে বাঁচা শিখতে পারব? ঈশা হেসে বলল, শিখে নেবে, কারণ এখন তুমি একা নও। আরব প্রথমবার খোলা আকাশের নিচে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তে কুইন একটা ইমেল পাঠাল, আমাদের আরেকটা এনজিও থেকে সাহায্যের অনুরোধ এসেছে, তাদের সিস্টেমে শিশুদের ডেটা লিক হয়ে গিয়েছে। আরব উত্তর লিখল, শুরু করা যাক, কারণ এখন তার জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে বাঁচানো ছিল না, এখন সে রক্ষক হয়ে উঠেছিল। আর এই সফর এখনও শেষ হয়নি। কুইনের পাঠানো ইমেলের উত্তরে আরব আর ঈশা সঙ্গে সঙ্গে পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করে দিল। এটা কোনো সাধারণ এনজিও ছিল না। সুরক্ষা নামক এই সংস্থা ভারতের প্রত্যন্ত এলাকার বঞ্চিত শিশুদের জন্য কাজ করত। তাদের পুরো ডিজিটাল সিস্টেম হ্যাক হয়ে গিয়েছিল, আর ডজন ডজন শিশুর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে লিক হওয়ার মুখে ছিল। ঈশা যখন সুরক্ষার ডেটার প্রথম ঝলক দেখল, তখন তার মুখ শক্ত হয়ে গেল। এটা কোনো সাধারণ হামলা নয়, সে বলল, এটা সেই একই প্যাটার্ন যা ত্রিনেত্রের অ্যাটাকে ছিল। আরবও ডেটা স্ক্যান করতে গিয়ে দেখল যে কোডিং স্টাইলে এক বিশেষ ধরনের ছাপ আছে, এক ধরনের ডিজিটাল স্বাক্ষর যা এক বিশেষ হ্যাকারের সাথে যুক্ত থাকে। এটা কোনো নতুন খেলোয়াড় নয়, আরব বিড়বিড় করে বলল, এটা কেউ একজন যে আমাদের চেনে। ঈশা স্ক্রিনে কিছু নামের দিকে ইশারা করল, এখানে দেখো, এই শিশুদের মধ্যে একজন ঋতু, এই সেই মেয়ে যার সাহায্যের জন্য তুমি প্রথমবার হ্যাকিং করেছিলে। অনেক বছর আগের এক পুরনো স্মৃতি ফিরে এলো, সেই অনাথাশ্রম, সেই দরজা, সেই কম্পিউটার। ঋতু তখন মাত্র 5 বছরের ছিল, আর আরব তার ফাইল থেকে সেই জাল রিপোর্টগুলো সরিয়েছিল যা তাকে ভুলভাবে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করছিল। কেউ আমাদের অতীত খুঁড়ছে, আরব বলল, এই হামলা কবচের ওপর নয়, আমাদের ওপর। এরই মধ্যে কুইন আরেকটা ইমেল পাঠাল, আমরা একটা নাম পেয়েছি, হ্যাকার যে সুরক্ষার ওপর হামলা করেছে তার কোড নাম হল 0। ঈশা মাথা তুলল, 0? আরবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। 0 আমার সবচেয়ে প্রথম সহযোগী ছিল, সে বলল। আমরা একসাথে কাজ শুরু করেছিলাম, একসময় আমরা একই রকম ছিলাম, সিস্টেমের ওপর রেগে, সমাজ থেকে বিচ্ছিন্ন আর নিজের জায়গা তৈরির লড়াইয়ে মত্ত। কিন্তু 0 আমার থেকে এক ধাপ এগিয়ে গেল, সে বিশৃঙ্খলাকে পথ বানিয়ে নিল, আর তারপর আমরা আলাদা হয়ে গেলাম। ঈশাকে প্রথমবার আরবের চোখে ভয় মতো কিছু দেখাল। সে কি খুব বিপজ্জনক? আরব বলল, খুব বেশি। সে শুধু কোড দিয়ে নয়, মানুষের দুর্বলতা দিয়ে হামলা করে। যদি সে ফিরে এসে থাকে তবে এটা শুধু শুরু। এদিকে সুরক্ষার প্রতিষ্ঠাতা মীরা দেবী নিজেই কবচের দপ্তরে এলেন।
তার চোখে জল ছিল। আমরা কখনো ভাবিনি যে শিশুদের সাথে এমন প্রতারণা হবে। আমাদের জীবনের সঞ্চয়, আমাদের পরিশ্রম আর এই শিশুদের ভবিষ্যৎ সবকিছু বাজি রাখা আছে। আরাফ তাদের ভরসা দিল, আমরা এই লড়াই শুধু আপনার জন্য নয়, নিজেদের জন্যও লড়ছি। ঈশা মীরা দেবীকে জিজ্ঞেস করল, সম্প্রতি কি কেউ এনজিওর টেকনিক্যাল টিমে জয়েন করেছে? মীরা মাথা নাড়ল, হ্যাঁ, একটা ছেলে ছিল সমীর নামে, কিন্তু 2 সপ্তাহ আগে হঠাৎ গায়েব হয়ে গেল। কুইন সঙ্গে সঙ্গে ডার্ক ওয়েবে খোঁজ শুরু করল। কিছু ঘন্টা পর একটা নতুন ভিডিও সামনে এলো, যাতে এক মুখোশধারী ব্যক্তি বলছিল, প্রতিটি শিশু যে তোমার রক্ষার অধীনে আছে এখন আমার নজরে আছে। কবচ বাঁচাতে পারবে না, কারণ এর ভিত্তিও মিথ্যের ওপর তৈরি। শূন্য ফিরে এসেছে। আরবের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। ঈশা জিজ্ঞেস করল, তোমার কিভাবে বিশ্বাস হচ্ছে যে এই সেই? আরব বলল, কারণ সে সেই একই কোড লাইন ব্যবহার করেছে যা শুধু আমরা দুজন জানতাম। 1010, ক্ষমা থেকে বড় শক্তি। ঈশা চুপ থাকল। এখন এটা একটা ব্যক্তিগত লড়াই হয়ে উঠেছিল। পরের কয়েকদিন কবচ টিম বিশ্রাম না নিয়ে কাজ করল। কুইন সুরক্ষার সব ডেটা রিকভার করে নিল, কিন্তু ডার্ক ওয়েবে বাকি ডেটার অংশ এখনও বিক্রি হচ্ছিল। তাদের কাছে বেশি সময় ছিল না। আরাফ ঠিক করল যে সে শূন্যর মুখোমুখি সরাসরি হবে। সে একটা ডিজিটাল ট্র্যাপ তৈরি করল, একটা এমন হানিপট সিস্টেম যা শূন্যকে নিজে থেকেই টেনে আনবে। যদি সে আমার সাথে খেলতে চায়, আরাফ বলল, তবে এখন আমি তাকে নিজের শর্তে ডাকব। ঈশার ভয় ছিল যে আরাফ অতীতে ফিরে যেতে পারে, সেই অন্ধকারে যেখান থেকে সে অনেক কষ্টে বেরিয়ে এসেছে। কিন্তু সে জানত, যদি কেউ এই লড়াই জিততে পারে তবে সে আরাভি। শেষ পর্যন্ত শূন্য জবাব দিল। একটা এনক্রিপ্টেড ফাইলে বার্তা এলো, পুরনো বন্ধু, তুমি কি এখনও ভাবো যে নীতি দিয়ে দুনিয়া বদলানো যায়? চলো দেখি তোমার কবচ কত মজবুত। দেখা হবে সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল। বার্তার সাথে একটা জিপিএস লোকেশন ছিল, সেই অনাথ আশ্রম যেখানে আরব ছোটবেলা কাটিয়েছিল। আরব বলল, এটা ব্যক্তিগত। ও চায় যে আমি ভয় পাই, কিন্তু আমি ফিরে যাব। ঈশা বলল, আমিও চলব। আরব মাথা নাড়ল, না, এটা আমার লড়াই। ঈশা জবাব দিল, এখন তোমার কোনো লড়াই একা নয়। পরের রাতে আরব আর ঈশা সেই অনাথ আশ্রমে পৌঁছাল। ভবনটি এখন জরাজীর্ণ হয়ে গিয়েছিল। জানালাগুলো ভাঙা আর ভেতরের দেওয়ালগুলো খসে পড়েছিল। কিন্তু একটা ঘর এখনও আগের মতোই ছিল, সেই পুরনো কম্পিউটার রুম। ওখানে একটা প্রজেক্টরের আলোয় শূন্যর ছবি ভেসে উঠল। আমি বলেছিলাম আমরা দুজনেই জানতাম এই সিস্টেমকে, এখন দেখো কে বেশি শিখে ফিরেছে। আরব বলল, তুমি শিশুদের নিশানা বানালে, তুমি সব সীমা পার করলে। শূন্য হাসতে হাসতে বলল, আর তুমি কি করলে? কবজ একটা ধোঁকা, তুমি নিজেও জানো যে এই সিস্টেম ভেঙে পড়েছে। আরব কম্পিউটারের সাথে যুক্ত ইউএসবিতে একটা কোড আপলোড করল। আজ আমি প্রমাণ করব যে সিস্টেম শুধরানো যেতে পারে, যদি উদ্দেশ্য সত্যি হয়। তখনই একটা অ্যালার্ম বাজল। কুইন কবচ থেকে শূন্যর সিস্টেমে প্রবেশ করেছিল। একে একে তার সার্ভার ক্র্যাশ হতে শুরু করল। শূন্য চিৎকার করে উঠল, এটা ধোঁকা। আরব বলল, না, এটা ন্যায়। একটা শেষ স্ক্রিনে শূন্যর পরিচয় খুলে গেল, সেই সমীর যে সুরক্ষায় ঢুকেছিল। আরব পুলিশকে খবর দিল, সমীরকে গ্রেফতার করা হল। ঈশা আরবের হাত ধরল। অতীত আবার ফিরে তাকাচ্ছিল, কিন্তু তুমি তাকে পরাজিত করেছ। আরব বলল, আমি শুধু একটা দরজা বন্ধ করেছি, এখন পরবর্তী দরজা খোলার সময়। তাদের চোখে এক নতুন চমক ছিল। কবচ এখন শুধু একটা স্টার্টআপ ছিল না, ওটা একটা আন্দোলনে পরিণত হয়েছিল। সমীরের গ্রেফতার আর শূন্যর আসল রূপ সামনে আসার পর কবচের দফতরে এক অদ্ভুত নীরবতা ছেয়েছিল। এটা সেই নীরবতা যা একটা তুফান বয়ে যাওয়ার পর অনুভব করা যায়। কুইন ধীরে ধীরে স্ক্রিন থেকে শেষ ফাইলগুলো মুছল, যা শূন্যর সিস্টেমের সাথে যুক্ত ছিল। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আরবের চোখে এক অস্থিরতা এখনও বজায় ছিল। এটা শেষ হয়নি, আরব বলল। ঈশা জিজ্ঞেস করল, তোমার মানে শূন্য একা ছিল না? আরব জবাব দিল, ওর কোডের ভেতরে আমি আরেকটা নাম দেখেছি, ভি। ঈশার ভ্রু কুচকে গেল। ভি কে? আরব মাথা নাড়ল, জানি না, কিন্তু যেই হোক সে শূন্যর চেয়েও বেশি বিপজ্জনক। সে শুধু ডেটার ক্ষতি করতে চায় না, সে সিস্টেমের আত্মার ওপর আঘাত করতে চায়। সেই সন্ধ্যায় আরব আর ঈশা একটা প্রেস কনফারেন্স করল। প্রথমবার তারা প্রকাশ্যভাবে কবচের সত্যতা, শূন্যর হামলা আর নিজেদের ব্যক্তিগত সংগ্রামের কথা বলল। মিডিয়া এই কাহিনীকে ডিজিটাল যুগের যুদ্ধ বলল, আর আরবকে দ্য সাইলেন্ট সেন্টিনেল নাম দিল। কিন্তু এই চাকচিক্যের মাঝে আরব জানত যে আসল যুদ্ধ এখনও বাকি। কুইন একটা নতুন রিপোর্ট পেশ করল। অনেক ছোট এনজিও আর শিক্ষা কেন্দ্রে একসাথে সাইবার হামলার ঢেউ শুরু হয়ে গিয়েছিল। কোডিং প্যাটার্ন, এনক্রিপশন টেকনিক সবকিছু নয়া ছিল।
কিন্তু একটা সিগনেচার প্রতিটি হামলায় পুনরাবৃত্তি করা হয়েছে। ভিজিলেন্স ইজ ইলিউশন, ভি। ঈশা স্ক্রিনের দিকে ইশারা করে বলল, এটা কোনো বার্তা। ও আমাদের বলছে যে আমাদের সতর্ক থাকা বৃথা। আরব বলল, না, ও আমাদের চ্যালেঞ্জ করছে। এটা ওর খেলা। ও চায় যে আমরা ভয় পাই, প্রতিক্রিয়া দেখাই আর ভুল করি। আরব গবচের বোর্ড মিটিং ডাকল। এতে দেশের কিছু প্রভাবশালী সামাজিক কর্মী, টেক লিডার আর এনজিও প্রতিষ্ঠাতা সামিল হলেন। এখন সময় এসে গিয়েছে, আরব সভায় বলল, আমরা শুধু আত্মরক্ষা করব না, আমাদের এক নতুন সিস্টেম বানাতে হবে। একটা এমন প্ল্যাটফর্ম যা শুধু সুরক্ষা দেবে না, বরং শিক্ষিত করবে। একটা টেকনোলজিক্যাল কবচ নয়, বরং একটা ডিজিটাল চেতনা। ঈশা এর নাম রাখল প্রজেক্ট নয়া জন্ম। এই প্রজেক্টের অধীনে কবচ সিদ্ধান্ত নিল যে তারা শুধু সুরক্ষা ব্যবস্থা বানাবে না, বরং ডেটা সচেতনতার জন্য পুরো ভারতে প্রশিক্ষণ অভিযান শুরু করবে। স্কুল, গ্রামীণ এলাকা আর ছোট সংগঠন পর্যন্ত পৌঁছানো হবে, যাতে প্রতিটি মানুষ বুঝতে পারে যে তাদের ডেটা কতটা মূল্যবান আর কিভাবে তা বাঁচানো যেতে পারে। কিন্তু যেমনই তারা এই নতুন পরিকল্পনায় কাজ করতে লাগল, কবচের মেইন সার্ভারে এক গভীর হামলা হল। একে একে সিস্টেমের স্তরগুলো খসে পড়তে লাগল। কুইন যখন তদন্ত করল, তখন জানতে পারল যে হামলা ভেতর থেকে হয়েছিল। ঈশা চমকে গেল, কেউ আমাদের ভেতর থেকে আমাদের তথ্য দিচ্ছে। আরব সঙ্গে সঙ্গে টিমের সব লগ স্ক্যান করল। দুপুর নাগাদ এটা পরিষ্কার হয়ে গেল যে কানেকশন বারবার একই আইপি থেকে যুক্ত হচ্ছিল, বোর্ডের একটা পুরনো ডেটা সেন্টার থেকে। কিন্তু চমকে দেওয়ার মতো ব্যাপার ছিল যে এই ডেটা সেন্টার সরকারি রেজিস্টারে বন্ধ ঘোষিত করা হয়েছিল। আরব বলল, ও আমাদের ওখানেই ডাকছে। হয়তো এটা ফাঁদ, লেকিন এখন আমাদের পিছিয়ে যাওয়া যাবে না। ঈশা বলল, যদি আমরা ওখানে যাই তবে আমাদের পুরো কবচ লক করতে হবে। যদি কিছু হয় তবে আমাদের ইউজারদের তথ্য বাজি রাখা হতে পারে। আরব বলল, এই জন্যই আমাদের এটাকে ব্যক্তিগত মিশন বানাতে হবে। পরের দিন সকালে আরব, ঈশা আর কুইন তিনজন বোরের সেই পরিত্যক্ত ডেটা সেন্টারে পৌঁছাল। দরজায় পুরনো তালা ছিল, কিন্তু ভেতরে বিদ্যুৎ চালু ছিল। যেমনই তারা ভেতরে গেল, চারদিকে কম্পিউটারের শব্দ শোনা গেল। পুরনো মেশিন, কিন্তু একদম সক্রিয়। একটা মেইন স্ক্রিনে হঠাৎ একটা মুখ ভেসে উঠল। মুখোশধারী, কিন্তু গলায় আত্মবিশ্বাস ছিল। ওয়েলকাম ব্যাক আরব, নাকি বলি বীর? ঈশা চমকে আরবের দিকে তাকাল। বীর? আরবের চোখ সরু হয়ে গেল। তুমি কে? আমি সে যাকে তুমি পেছনে ফেলে এসেছিলে, তোমার সেই সিদ্ধান্তের ফল, যখন তুমি একটা প্রজেক্ট বন্ধ করেছিলে আর বাকি টিমকে অন্ধকারে ফেলে রেখেছিলে। আমি সেই প্রজেক্ট অগ্নির অংশ ছিলাম। ঈশা বলল, তুমি অগ্নির সাথে যুক্ত ছিলে? ওটা তো পুরোপুরি ব্যর্থ হয়েছিল। না, মুখোশধারী বলল, তুমি ওকে ব্যর্থ ঘোষণা করেছিলে। আমরা ওকে পুরো করেছি, আর এখন আমি তার ফল নিতে এসেছি। আরব আগে বলল, অগ্নির লক্ষ্য ছিল দুনিয়াকে সুরক্ষিত বানানো, তাকে নিয়ন্ত্রণ করা নয়। মুখোশধারী বলল, আমি তোমার আদর্শে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি দেখেছি কিভাবে তুমি সেই প্রতিটি প্রতিভাকে পেছনে ফেলে দিলে, যারা তোমার রাস্তা থেকে আলাদা চলেছে। এখন আমি সেই হয়েছি যা তুমি হতে পারোনি। এরই মধ্যে কুইন চুপচাপ একটা ব্যাকডোর অ্যাক্সেস সক্রিয় করল। তার সাহায্যে সে সেই সার্ভারের আসল স্থান ট্রেস করছিল। ঈশা আরবকে বলল, সময় এসে গিয়েছে, বলো, আমরা কি সবার সামনেই সত্যি প্রকাশ করব নাকি? আরব চোখ বন্ধ করল, এক গভীর নিঃশ্বাস নিল আর বলল, এখন কোনো ভয়ের সময় নয়। যদি আমার অতীতে ভুল থাকে তবে তাকে প্রকাশ করতেই হবে। কুইন সিস্টেমকে হ্যাক করল আর ভিডিওটিকে লাইভ স্ট্রিমিংয়ে বদলে দিল। এখন সারা দেশের এনজিও, মিডিয়া আর টেকনোলজি জগতের সামনে সেই মুখোশধারী সত্যি উগরে দিচ্ছিল। যখন সে বুঝতে পারল যে তাকে লাইভ দেখানো হচ্ছে, সে চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। আরব বলল, তুমি ঠিক ছিলে, ভি। সতর্কতা ভ্রম নয়, বরং সতর্কতা তখনই গুরুত্ব পায় যখন আমরা তার মোকাবিলা সততার সাথে করি। কিছু ঘন্টার মধ্যে ভিয়ের আসল পরিচয় সামনে এলো, অর্ণব মেহতা, এক প্রাক্তন রিসার্চার আর আরবের পুরনো সহপাঠী, যাকে একসময় অগ্নি থেকে বের করে দেওয়া হয়েছিল। পুলিশকে খবর দেওয়া হলো আর ভিকে গ্রেপ্তার করা হলো। কিন্তু আরব জানত যে এটা কেবল আরও এক অধ্যায়ের শেষ ছিল, এক নতুন সংগ্রামের শুরু নয়। ঈশা জিজ্ঞেস করল, এখন কি? আরব হেসে বলল, এখন আমাদের শুধু টেকনোলজি দিয়ে সুরক্ষা দিতে হবে না, আমাদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে সেই সিস্টেমে যাকে আমরা ভেঙেছিও আর এখন নতুন করে বানাতে হবে। ঈশা বলল, প্রজেক্ট নয়া জন্ম এখন সত্যিই শুরু হচ্ছে। পরের দিন কবচের নতুন সিস্টেমের বিটা ভার্জন লঞ্চ হল।
একটা এমন প্ল্যাটফর্ম যা প্রতিটি এনজিও, প্রতিটি স্কুল, প্রতিটি সমাজসেবী সংগঠনকে শুধু সুরক্ষাই দিত না, বরং তাদের ডেটা নীতি, সাইবার চেতনা আর নৈতিক টেকনোলজি ট্রেনিং দিত। বীরের অতীত এখন আর আরবের বোঝা ছিল না, ওটা এক অনুপ্রেরণা হয়ে উঠেছিল। সূর্যের প্রথম কিরণ যেমনই কবচের সদর দপ্তরের জানলায় পড়ল, আরব চোখ খুলল। আগের রাতের সব উত্তেজনা, সন্দেহ আর সত্যিগুলো এখন এক নতুন আলয়ে ঢলে গিয়েছিল। সে তার অফিসের সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। হাতে সেই প্রজেক্টের রিপোর্ট ছিল, যাকে এখন নয়া জন্ম বলা হচ্ছিল। দরজা ধীরে ধীরে খুলল, আর ঈশা ভেতরে এলো। হাতে 2 কাপ চা ছিল। ঈশা চা মেজে রেখে বলল, আজ তোমাকে খুব শান্ত দেখাচ্ছে। আরব বলল, কারণ প্রথমবার মনে হচ্ছে আমরা শুধু কারো বিরুদ্ধে লড়ছি না, আমরা কিছু তৈরি করছি। কুইন আর অনিকেত এলো। সবার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে আশা ছিল। কুইন জানালো, প্রথম সপ্তাহেই 32টি স্কুল, 18টি এনজিও আর 5টি ইউনিভার্সিটি ট্রেনিং প্রোগ্রামের জন্য আবেদন করেছে। ঈশা প্রেজেন্টেশন খুলে দেখালো শিশুদের ছবি, কেউ ল্যাপটপ খুলে কোডিং শিখছে, কেউ সচেতনতার ক্লাসে অংশ নিচ্ছে। এটা শুধু প্রযুক্তিগত সুরক্ষা নয়, ঈশা বলল, এটা সেই শিশুদের আত্মবিশ্বাস যারা প্রথমবার জানতে পারছে তাদের ডেটা কি হয়। আরব মাথা নাড়ল, আমরা তাদের গ্রাহক থেকে সচেতন নাগরিক বানাচ্ছি। সবাই জানত এটা মাত্র শুরু। অর্ণব মেহতা ওরফে ভি এখন বিচার বিভাগীয় হেফাজতে ছিল। একদিন আরব ঠিক করল যে সে অর্ণবের সাথে দেখা করবে। ঈশা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলে আরব বলল, আমি ওর গল্পটাকে শুধু একটা অপরাধের কাহিনী হিসেবে শেষ হতে দেখতে পারি না। আমরা একসাথে পড়েছিলাম, আমি ওর কষ্টকে অবজ্ঞা করেছি, হয়তো সেই জন্য ও অন্ধকারে গিয়েছিল। জেলে দেখা করার সময় অর্ণব জিজ্ঞেস করল, এখন তোমার কি চাই আরব? আরব বলল, শুধু একটা উত্তর। তোমার কি মনে হয় যদি আমরা সেদিন অন্য কোনো সিদ্ধান্ত নিতাম তবে সবকিছু বদলে যেতে পারত? অর্ণব কিছুক্ষণ চুপ থেকে বলল, হতে পারে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আরব বলল, হয়তো, কিন্তু নরাজন্ম দেরি করে আসা একটা সুযোগই তো। অর্ণব প্রথমবার হালকা হাসল। আরব উঠে চলে গেল। কবচ আর প্রজেক্ট নয়াজন্ম এখন সারা দেশে একটা আন্দোলনে পরিণত হয়েছিল। সরকার একে দাপ্তরিক সাইবার শিক্ষা প্রোগ্রামে সামিল করল। ইউনেস্কো গ্লোবাল ডিজিটাল এথিক্স মডেল হিসেবে তাদের আমন্ত্রণ জানাল। ঈশা আর আরবের মধ্যে এখন এক নতুন বোঝাপড়া ছিল। তাদের মধ্যে কোনো নির্দিষ্ট তকমা দেওয়া সম্পর্ক ছিল না, কিন্তু সম্মান আর বিশ্বাস তাদের জুড়ে রেখেছিল। কবচ এখন 12টি দেশে কাজ করছিল। প্রজেক্ট নয়াজন্ম গ্লোবাল মডেল হয়ে উঠেছিল। আরব এখনও তার পুরনো ল্যাপটপে কোড করতে করতে নতুন প্রজন্মের জন্য শেখার সামগ্রী তৈরি করছিল। ঈশা তাকে দেখল আর বলল, তোমার কি কখনো মনে হয় যে তোমার ওসব পেছনে ফেলে আসা উচিত ছিল? অগ্নি, অর্ণব, সবকিছু? আরব জবাব দিল, যদি আমি ওসব পেছনে ফেলে দিতাম তবে হয়তো আমি নিজেকেও হারিয়ে ফেলতাম। একটা নতুন স্কুলের উদ্বোধন হচ্ছিল। প্রথম ক্লাসে আরব শিশুদের বলল, একসময় ছিল যখন আমি শুধু কোড লিখতাম, এখন আমি গল্প লিখি, তোমাদের গল্প, যারা আগামীকালের নায়ক হবে। ঈশা পেছন থেকে যোগ করল, আর এবার কোনো শূন্য থাকবে না। কাহিনী এক নতুন সকালে শেষ হয়, যেখানে প্রযুক্তি শুধু শক্তি নয়, চেতনা হয়ে উঠেছিল। আরব এখন শুধু একজন সুরক্ষা বিশেষজ্ঞ নয়, একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক, আর এক মুক্তির প্রতীকে পরিণত হয়েছিল। আর এইভাবে একজন ওয়েটার থেকে শুরু হওয়া এই যাত্রা এক চিন্তা, এক আন্দোলন, আর অবশেষে এক বদলে রূপান্তরিত হয়ে গেল।